আসসালামু আলাইকুম। এই যে ভিডিওটা বানাচ্ছি খুবই চমৎকার অ্যান্ড ইন্টারেস্টিং একটা ভিডিও, একদম রিয়েল লাইফ থেকে তুলে নিয়ে একটা ভিডিও। কেন? কারণ হচ্ছে এই ভিডিওতে আমরা আলোচনা করব 5 ট্র্যাপ অফ ইউনিভার্সিটি লাইফ। ইউনিভার্সিটি লাইফে থাকা অবস্থায় 5টা এমন ট্র্যাপ আছে, এই ট্র্যাপে তুমি যদি ফেসে যাও তাহলে তোমার 4 বছরের ইউনিভার্সিটি লাইফ একদম ওয়েস্ট হবে। তুমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে বুঝবা না, কিন্তু যখন তুমি ফাইনাল ইয়ারে যাবা তখন তোমার পিছে যে ছেড়ে আসা ইউনিভার্সিটি লাইফের 4 বছর তোমার মনে হবে যে হায় আল্লাহ কি করলাম, আমি আমার ইউনিভার্সিটি লাইফটাকে ঠিক এভাবে চাইনি। সো তুমি যদি এই জায়গাগুলোতে ফাঁসতে না চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো। তার আগে একটা সতর্কতামূলক বাণী দিয়ে দিই বা বার্তা দিয়ে দিই, সেটা হচ্ছে এই ভিডিওটা সবার জন্য না, সবাই এই ট্র্যাপে ফাঁসে না বা সবার জন্য এই ভিডিওটা রিলেভেন্টও না। আগে ব্যাখ্যা করি এই ভিডিওটা কাদের জন্য রিলেভেন্ট এবং কাদের জন্য রিলেভেন্ট না। দেখো, আমরা বেসিক্যালি ইউনিভার্সিটি লাইফে প্রবেশ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয়, আমরা 19 বছর বয়সে ইউনিভার্সিটি লাইফে প্রবেশ করি অ্যান্ড এটা আমরা শেষ করতে করতে আমাদের 24 বছর বয়স শেষ হয়ে যায়। সো আমরা 19 বছরের শেষে এসে ইউনিভার্সিটি লাইফ শুরু করি অ্যান্ড 20 থেকে 24 এই রেঞ্জে আমরা ইউনিভার্সিটি লাইফে থাকি, তাই না? সো এখন তুমি যদি এইরকম একটা পরিবার থেকে হও যাদের ফাইন্যান্স একটা অনেক বড় ম্যাটার, তুমি যদি এই 4 বছর পর 24 বছর যখন পার করে 25 বছরে পা দিচ্ছ এবং ইউনিভার্সিটি লাইফ শেষ করে তুমি সবে মাত্র জব ফিল্ডে ঢোকার জন্য প্রস্তুত, ওই সময় তুমি যদি জাস্ট 15 থেকে 20,000 টাকা স্যালারির জবে না ঢুকতে না চাও এবং ওইটা তোমার ফ্যামিলির জন্য অনেক খারাপ একটা কন্ডিশন হয়, তাহলে এই ইউনিভার্সিটি লাইফের ট্র্যাপগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। কারণ তুমি চাবা না যে এই 4 বছর নষ্ট হোক এবং তুমি একদম জিরো থেকে জবের শুরু থেকে শুরু করো, অর্থাৎ 4 বছরে তুমি কিছুই না শিখো এবং শুরু থেকে একদম জিরো থেকে শুরু করো। সো তুমি যদি ওরকম কিছু না চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আর তোমরা যারা অনেক ওয়েল অফ ফ্যামিলির বাচ্চা কাচ্চা আসো, যাদের হচ্ছে আসলে তেমন কিছু ম্যাটার করে না, তুমি 25 বছর বয়সে যে বাবা মায়ের থেকে টাকা নিতে পারবা, ওই সময় শুরু করতে পারবা, কোনো ব্যাপার না। ওই সময় যে ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট থাকলেও ব্যাপার না, ওই সময় থেকে তুমি সব কিছু শুরু করবা, শুরু করলে কোনো ব্যাপার হবে না, তাদের জন্য ঠিক আছে, এই ট্র্যাপগুলো কোনো ব্যাপারই না। তুমি তোমার মতো ইউনিভার্সিটি লাইফ চিল করো। সো ইউনিভার্সিটি লাইফ যারা চিল করতে যাও তাদের জন্য এই ভিডিওটা না, কিন্তু যারা চাও যে তোমার ইউনিভার্সিটি লাইফ প্রোডাক্টিভ হোক, তুমি ইউনিভার্সিটি লাইফে এমন স্কিল শিখো, এমন নিজেকে এমন অবস্থানে নিয়ে যাও যে ইউনিভার্সিটি লাইফ থেকে বের হওয়ার পর তুমি ফার্স্ট ইয়ারেই নিজে একটা বিজনেস দাঁড় করায় ফেলবা, ফার্স্ট ইয়ারেই তুমি হচ্ছে তোমার স্বপ্নের ক্যারিয়ারে ঢুকে যাবা, ফার্স্ট ইয়ারেই তুমি 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করবা, মানে 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম করবা, তাদের জন্য এই ভিডিওটা। সো ব্যাপারটা যদি ক্লিয়ার হয়, এবার আসো আমরা ইউনিভার্সিটি লাইফের ট্র্যাপগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমে আসে হচ্ছে টিউশন ট্র্যাপ। টিউশন হচ্ছে ইউনিভার্সিটি লাইফের একটা চমৎকার প্রফেশন, যেই প্রফেশনে টাকা পয়সা ইনকাম করা যায়। যারা একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ে তাদের তো বেশ ব্র্যান্ডিং থাকে, যেমন সাপোজ ধরো বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, বুটেক্স, এগুলোর বেশ ভালো ব্র্যান্ডিং আছে, টিউশন মার্কেটে ডিমান্ড আছে। তুমি একটা টিউশন করে দেখা যাচ্ছে যারা খুব খারাপ পড়ায় তারা 6 থেকে 8,000 টাকা একটা টিউশন ইনকাম করতে পারে, যারা ভালো পড়ায় তারা 8 থেকে 15,000 বা কিছু কিছু ক্ষেত্রে 20,000ও একটা টিউশনে ইনকাম করতে পারে। সো আমার একটা বন্ধু আছে, ও পার টিউশনে 8 করে ইনকাম করে, ও 6টা টিউশন করে। সো 6 আর 48,000 টাকা ও মান্থলি টিউশন করে ইনকাম করে। সো এই 6টা টিউশনের জন্য ওকে কি করতে হয়, ডেইলি 3টা করে টিউশন করানো লাগে। সো ডেইলি ওকে 4 থেকে 6 ঘন্টা টিউশনে দেওয়া লাগে, 4 থেকে 6 ঘন্টা। সো সপ্তাহে 6 দিন ও প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা টিউশনে দেয়। সো ওরে দেখি সবসময় সকালবেলা সবার আগে ইউনিভার্সিটিতে আসে অ্যান্ড দেন ও ইউনিভার্সিটিতে ঢুকে ক্লাস করে অ্যান্ড ক্লাস শেষেই ও ওখান থেকেই টিউশনে চলে যায়। ও অন্য কোনো কোথাও সময় দেয় না, ও সবসময় টিউশনই করে অ্যান্ড ও টিউশনের জন্য খুব দৌড়ের উপর থাকে। অ্যান্ড তুমি বলবা যে ভাইয়া খুব ভালো তো, 48,000 ইনকাম করে, ও যদি 20,000 টাকা মান্থলি খরচ করে, বাকি তারপরও 28,000 টাকা সেভ করতেছে, পার মান্থ 30,000 সেভ। সো ও 4 বছরে তো হিউজ পরিমাণ টাকা পয়সা সেভ করতে পারবে, 15 থেকে 20 লাখ টাকা সেভ করতে পারবে। এই টাকা দিয়ে ও চাইলে বিজনেসও করতে পারবে। ইয়েস, হি ক্যান ডু দ্যাট। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, সে যেহেতু প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা টিউশনিতে দিচ্ছে, ইউনিভার্সিটির বাইরে ওই 4 থেকে 6 ঘন্টা টিউশনিতে দেওয়ার পর তার আর কোনো এনার্জি থাকে না। কারণ সকালে ইউনিভার্সিটি করছে, বিকাল পর্যন্ত ইউনিভার্সিটি করছে, ইউনিভার্সিটিতে ক্লাস করছে, ল্যাব করছে, দেন 4 ঘন্টা টিউশনিতে গেছে, বাসায় যে ইউ আর টায়ার্ড। সো তোমার আর কোনো এনার্জি নেই অন্য কিছু করা। অ্যান্ড সপ্তাহে 6 দিনই তুমি যদি ডেইলি টায়ার্ড থাকো, তুমি না পারবা ইউনিভার্সিটির লেখাপড়া করতে অ্যান্ড না পারবা তুমি তোমার কোনো কিছু মেনটেন করতে।
সো তুমি কখনো ইউনিভার্সিটিতে ওই টিউশনের বাইরে কোনো কিছু শিখবা না। সো তুমি যদি টিউশনই ট্র্যাপে থাকো তাহলে তোমার স্কিল হবে জিরো। অ্যান্ড কিছু কিছু মানুষজন জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়ে ফেলে, ফার্স্ট ইয়ার থেকে একদম ফোর্থ ইয়ার পর্যন্ত টানা খালি টিউশনই করায়, অন্য কিচ্ছু করে না। দিস ইজ এ ট্র্যাপ। তুমি ইউনিভার্সিটি লাইফে টিউশন করতেছো, এটাকে প্রফেশন, টাকা ইনকামের মেশিন হিসেবে নিলে হবে না। তুমি ধরো এমন একটা ফ্যামিলি থেকে আসো যেই ফ্যামিলিতে তোমাকে ওই টাকাটা দিতে পারবে না, সো তোমার টিউশন করাটা মাস্ট। সো সেই ক্ষেত্রে তোমাকে সবসময় সর্বোচ্চ 1টা থেকে 2টা টিউশন এইটার ভিতরে থাকতে হবে। আমি কখনোই 2টার উপরে যাই নাই, সবসময় 1টা থেকে 2টা টিউশন থাকি। সো সাপোজ ধরো তুমি একটা টিউশনে 8 পাও, 2টা টিউশনে 8 আর 16 পাচ্ছ। এই 16,000 যেই টাকা তুমি টিউশন থেকে ইনকাম করবা, এটা যেন তোমার বেসিক মিনস হয়, মানে তোমার দৈনন্দিন চলার জন্য যেই টাকাটা দরকার সেই টাকা হয়, এর চেয়ে বেশি না হয়। তো তুমি দৈনন্দিন চলার জন্য 16,000 টাকা প্রয়োজন, এটা তুমি ইনকাম করো। পার ডেতে একটা টিউশন থাকে, বা 3 দিন টিউশন থাকে, 2টা, 3 দিন থাকে না। সো 3 দিন যদি তুমি ওই 2টা টিউশন করাও, তাহলে ওই 3 দিনে তোমার দেখা যাচ্ছে যে 1.5-3 ঘন্টা তোমার নষ্ট হবে 3 দিনে। তো সপ্তাহে 3-6-18 ঘন্টা তুমি দিবা। সো সপ্তাহে 18 ঘন্টা তুমি টিউশনের বিষয়ে দিলে তোমার প্রথম যে উপকারটা হবে সেটা হচ্ছে যে তুমি পড়াচ্ছ, যেহেতু তোমার ব্রেনটা অনেক বেশি শার্প তৈরি হবে, তোমার টিচিং ক্যাপাবিলিটি তৈরি হবে, তোমার প্রেজেন্টেশন তৈরি হবে। কিন্তু তুমি ট্র্যাপে ফেসে যাচ্ছ না, তুমি অনেক টাকার জন্য অনেক টিউশনই ট্র্যাপে ফেসে তোমার সব সময় ওইদিকে ইনভেস্ট করতেছো না। আবার যেহেতু তুমি অনলি 18 ঘন্টা সপ্তাহে এর পিছিয়ে ব্যয় করতেছো, বাকি হিউজ পরিমাণ টাইম তুমি পাচ্ছ ইউনিভার্সিটির একাডেমিক পড়াশোনা এবং পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের যেই সেক্টরগুলোতে তোমার টাইম দেওয়া উচিত সেই জায়গাগুলোতে। সো টিউশন ইজ এ হিউজ ট্র্যাপ। আমি এরকম অনেক মানুষকে চিনি যারা শুধুমাত্র ইউনিভার্সিটি লাইফে টিউশনে ফোকাস করে, অন্যান্য জায়গাগুলোতে ফোকাস করে না। আবার অনেকেই ব্যালেন্স করে। সো তোমাকে জানতে হবে ইউনিভার্সিটি লাইফে টিউশনকে তুমি ঠিক কতটা লেভেল পর্যন্ত নিয়ে যাবা। কখনোই এটাকে অ্যাজ এ প্রফেশন নিয়ে ফেলো না। মাথায় রাখবা টিউশন ইজ এ ভেরি অড জব। টিউশন ইজ এ ভেরি অড জব। আমি যখন ফার্স্ট ইয়ারে শুরুতেই টিউশন করানো শুরু করলাম, অ্যান্ড সেখান থেকে আমি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করা শুরু করলাম, 15,000-20,000 ইনকাম করা শুরু করলাম। 2 মাস করানোর পরে আমি যখন বললাম যে আমার ফ্যামিলির সাথে, আব্বুর সাথে ডিসকাশন করতেছিলাম যে টিউশনি থেকে আমার এত টাকা ইনকাম হচ্ছে, তখন আমার আব্বু আমাকে একটা কথা বললো, দেখো টিউশনে তুমি একটা ফ্যামিলির সাথে কানেক্ট হও, একটা ফ্যামিলি, একটা পরিবারের সাথে কানেক্ট হও, গার্জিয়ানগুলোর সাথে কানেক্ট হও। সো একটা গার্জিয়ান বা পরিবারের সাথে কানেক্ট হয়ে তুমি আহামরি অনেক কিছু শিখবা না, বা এই নেটওয়ার্কটা তোমার ফার্দার লাইফে কোনো কাজে দিবে না। তো তুমি বেটার স্টুডেন্ট লাইফেই কোনো একটা ফ্যামিলির সাথে কানেক্ট না হয়ে তুমি কোনো একটা প্রতিষ্ঠানের সাথে কানেক্ট হও। যেই টাইমটা তুমি পড়াশোনার বাইরে টিউশনে দিচ্ছ, সেটা যদি তুমি একটা প্রতিষ্ঠানে কাজে দাও, তাহলে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে তোমার অনেক হিউজ নাম্বার অফ পিপলের সাথে কানেকশন, কমিউনিকেশনের সুযোগ হবে। সেটা তোমাকে একটা নেটওয়ার্ক দিবে, ওই নেটওয়ার্কের মাধ্যমে তুমি ফার্দার অনেক কিছু করতে পারবা। সো আমি টোটাল আমার 4 বছরের ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন লাইফে 3টা আলাদা আলাদা এডুকেশনাল প্রতিষ্ঠানে কাজ করছি। নন এডুকেশনাল প্রতিষ্ঠান এরকম ম্যাগাজিন টাইপ, নিউজ পেপার, এরকম আরও 3-4টাতে কাজ করছি। টোটাল মিলে যদি আলাদা আলাদা সেক্টর অ্যান্ড প্রতিষ্ঠানের নাম বলি, আমি প্রায় 8 থেকে 10টা প্রতিষ্ঠানে কাজ করছি। কোনো জায়গাতে 2 বছর, কোনো জায়গাতে 1 বছর, কোনো জায়গাতে 6 মাস, কোনো জায়গাতে 1 সপ্তাহ ট্রেনিং পারপাসে হইতে পারে, কোনো জায়গাতে 1 মাস। সো এইভাবে আমার বিভিন্ন জায়গাতে ছোট ছোট প্রজেক্ট, ছোট বড় প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা আছে, এবং বিভিন্ন জায়গাতে এই প্রজেক্টগুলোতে কাজ করার ফলে আমার লম্বা একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। শুরুতে যখন আমি ফার্স্ট ইয়ারে ঢাকাতে আসছিলাম, তখন ঢাকাতে আমি কিছুই চিনতাম না, আমার কোনো ফ্রেন্ড ছিল না, জানতামও না কাউকে, শুধু ডিপার্টমেন্টে যে কয়েকজনের সাথে অনলাইনে পরিচয় হয়েছিল তাদেরকে জানতাম। এখন দেখা যাচ্ছে ঢাকা শহরের যে কোনো একটা জায়গাতে যাও, ওই জায়গাতে যদি আমি চিন্তা করি যে এই জায়গাতে আমি কাকে চিনি, আমি কিন্তু ফোন দেওয়ার মানুষ পেয়ে যাচ্ছি, এই জায়গাতে আমি অমুক মানুষকে চিনি, আমি ফোন দিলেই তিনি আমার সাথে এখনই দেখা করার জন্য রাজি হয়ে যাবেন, অ্যান্ড তিনি আমাকে খুব ভালো জানেন। সো এগুলোকে বলা হচ্ছে পার্সোনাল নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন। সো তুমি যখন একটা প্রতিষ্ঠানে পড়বা, তখন এই টিউশনিতে না জড়ায় তোমাকে হচ্ছে একটা প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড হইতে হবে। আর টিউশন ইজ এ অড জব, বা ছোটোখাটো জব কেন বললাম, তুমি ফার্স্ট ইয়ারে পড়ো টিউশন ইজ ঠিকঠাক, তুমি সেকেন্ড ইয়ারে পড়ো টিউশন ইজ ঠিকঠাক, কারণ তোমার বয়স তখন 20, 21, 22। দেখো তুমি 21 বছরের পরে কিন্তু একজন ম্যাচিওর অ্যাডাল্ট তৈরি হচ্ছ, তাই না? মানে তোমার বিয়ের বয়স হয়ে গেছে ছেলে হিসেবে। সো যখন তুমি বিয়ের বয়স হয়ে যাওয়া একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে গেছো, তোমার ভিতরে একটা ম্যাচিউরিটি চলে আসছে, তখন একটা ফ্যামিলির সাথে কানেক্ট হওয়া, একটা পরিবারের বাসায় যে টিউশন করা, এই জিনিসপত্রগুলো না মানে খুব বেশি
বেশি যে সম্মানের ব্যাপারটা আমি এটা বলবো না। বা তুমি একটা 6-7 স্টুডেন্ট পড়াচ্ছ, 9-10 স্টুডেন্ট পড়াচ্ছ, 11-12 স্টুডেন্ট পড়াচ্ছ, বাসায় যে পড়াচ্ছ, জিনিসটা না খুব বেশি সম্মানের না। এবং অনেক ফ্যামিলি অনেক বেশি হচ্ছে রুডও হয়, অনেক ফ্যামিলি অনেক গার্জিয়ান রুড ব্যবহার করে, অনেক মানুষ অনেক ধরনের উল্টাপাল্টা আচরণ করে, অনেক ফ্যামিলিতে অনেক তোমার ইথিক্যাল প্রবলেম আছে, স্টুডেন্টের সাথে প্রবলেম হয়, যেগুলো খুবই মানে নন প্রফেশনাল এনভায়রনমেন্ট। তুমি যে জায়গাগুলোতে তোমার কন্ট্রোলের বাইরে চলে যাবে, তুমি প্রফেশনাল এনভায়রনমেন্টে যাইতে পারবে না। সো এগুলো আমি অনেককে দেখছি, এগুলো হয়েছে ফেস, আমি নিজে কিছু জায়গা থেকে ফেস করছি। সো টিউশন ইজ নট এ পারফেক্ট সলিউশন। তুমি চিন্তা করবা যে টিউশন জিনিসটা যেন তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেই থাকে, থার্ড ইয়ার থেকে তুমি যেন টিউশনের এই সাইকেল থেকে বের হয়ে যেতে পারো, অন্য কিছু করো যেটার মাধ্যমে তুমি আরো প্রফেশনাল এনভায়রনমেন্ট থেকে বেশি ইনকাম করতে পারো। টিউশনের এই সাইকেল থেকে তোমাকে বের হইতে হবে। আর যাতে কোনোভাবেই 4 বছর পার করার পর তুমি যখন চাকরিতে ঢুকছো, চাকরিতে যেও যেন তোমার টিউশন করা না লাগে। দেখা যাচ্ছে যে তুমি 8টা to 5টা একটা চাকরি করতেছো, যেটা স্যালারি অনলি হচ্ছে 18 থেকে 20,000। সো তুমি তোমার এবং তোমার ফ্যামিলি দুইটার খরচ 18 থেকে 20,000 চালাইতে পারবে না। সো তোমাকে রাত্রে আরো 2টা টিউশন করা লাগছে, যাতে তোমার 40,000 টাকা স্যালারিতে ওইটা হচ্ছে পৌঁছায়, বা তোমার টোটাল ইনকাম 40,000 হয়। সো ওই জায়গাতে যে যেন এই ট্র্যাপে এমনভাবে না ফেসে যাও যে তোমার ওই জবে ঢুকে এই জিনিসটা করা লাগছে। সো ওই জন্য আমাদের টিউশন জিনিসটাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভিতরে সীমাবদ্ধ রাখতে হবে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যে যেন তুমি অন্য সোর্স তৈরি করে ফেলো। সো ইটস এ ট্র্যাপ, এইটাকে আগে মাথায় রাখবা। যত ছোট বয়সে এটা থেকে বের হয়ে যাওয়া যায় ততই ভালো। এরপর আসো টিউশন ট্র্যাপের পরে আমরা সেকেন্ড পয়েন্ট আসি, ইউনিভার্সিটি লাইফে পরের যে ট্র্যাপটা আছে সেটা হচ্ছে রেজাল্ট ট্র্যাপ। তুমি বলবা ভাই রেজাল্ট কিভাবে ট্র্যাপ হয়? রেজাল্ট তো ভালো জিনিস। দেখো, ইউনিভার্সিটিতে রেজাল্ট ভালো করা ইজ নট এ ইজি টাস্ক। ইউনিভার্সিটিতে যদি রেজাল্ট ভালো করতে হয়, সেটা তোমাকে একদম শুরু থেকে তোমাকে হাইলি ডেডিকেটেড হইতে হয়। একটু ব্যাখ্যা করে বলি, ইউনিভার্সিটিতে তোমার অ্যাটেন্ডেন্স অনেক বড় একটা ফ্যাক্ট, তোমার সিটির মার্ক অনেক বড় একটা ফ্যাক্ট, তোমার ফাইনাল যেই টার্ম ফাইনাল এটা অনেক বড় একটা ফ্যাক্ট। সো তোমার রেজাল্ট ডিপেন্ড করে অ্যাটেন্ডেন্সের উপর, সিটির মার্কের উপর, টার্ম ফাইনালের উপর। অ্যান্ড টার্ম ফাইনালে যে এক্সাম, সেই এক্সামে তুমি কতটা ভালো পারফর্ম করবা এটা আবার ডিপেন্ড করে তুমি যখন ক্লাস করছো, অ্যাটেন্ডেন্স যখন দিছো, ক্লাস যখন করছো, তখন ওই ক্লাসে কোন টিচার কি বলছে, কার থিঙ্কিং স্টাইল কেমন, কার জন্য খাতায় কিভাবে লিখতে হবে, ওনারা কি কি ম্যাটেরিয়াল প্রোভাইড করতেছে, ইচ অ্যান্ড এভরিথিং। অ্যান্ড বিলিভ মি, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, ইউনিভার্সিটি লাইফে ফ্রেন্ডরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই টক্সিক হয়, সবাই সেলফ সেন্ট্রিক হয়। তুমি হচ্ছে যে একদম ভালো রেজাল্টের জন্য যতটা নোট, যতটা হেল্প তোমার পাওয়া উচিত, ততটা তুমি ইউনিভার্সিটি লাইফে পাবা না। অনেক ক্ষেত্রে নোট শেয়ার করবে না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদিও 2-1 করে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে করবে না। সো অনেক ঝামেলা আছে। সো এই ঝামেলাগুলো তুমি যখন আস্তে আস্তে আগাবা, তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে ইন্টারনাল কত ধরনের পলিটিক্স হয়, কত ধরনের ঝামেলা আছে, অ্যান্ড কতগুলা গ্রুপে ডিভাইড হয়ে যায়। যখন তুমি ভর্তি হবা, তখন তুমি দেখবা যে ফার্স্ট মান্থেই তোমার ফ্রেন্ড বলছে যে 80 দেহ 1 প্রাণ, পরবর্তী দেখা যাবে যে 80 দেহ 80টাই প্রাণ। ঠিক আছে, 80 দেহ 1 প্রাণ না, মানে ডিপার্টমেন্টে 80 জন মেম্বার, সবাই মিলে একটা মাত্র প্রাণ, এরকম চিন্তা করে। কিন্তু তোমার 2 মাস 3 মাস পরেই দেখা যায় যে 3 জন 4 জন 5 জনের ছোট ছোট গ্রুপ, সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, পলিটিক্স চলতেছে, সিআর হওয়া নিয়ে পলিটিক্স, এইটা নিয়ে পলিটিক্স, সেটা নিয়ে পলিটিক্স, সিনিয়রদের সাথে প্রবলেম, এইটা নিয়ে প্রবলেম, ওইটা নিয়ে প্রবলেম, ক্যাম্পাস রুল নিয়ে প্রবলেম, বিভিন্ন টাইপ প্রবলেম হইতে থাকবে। অ্যান্ড ইন্টারনাল বিভিন্ন টাইপের গ্যাঞ্জাম হবে। অ্যান্ড বিভিন্ন মানুষজন বিভিন্ন টাইপের বেসমেন্টের উপর ভিত্তি করে গ্রুপিং তৈরি হয়ে যায়। কিছু কিছু মানুষ ক্রিকেট পছন্দ করে, ক্রিকেটের উপর ডিপেন্ড করে একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। কিছু কিছু মানুষ অনেক প্রোডাক্টিভ, তাদের আলাদা গ্রুপিং হয়ে যাবে। কিছু কিছু মানুষ ক্লাব পছন্দ করে, তারা একটা গ্রুপ করবে। কিছু কিছু মানুষ হাইলি পড়াশোনার প্রতি ডেডিকেটেড, তাদের একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। অ্যান্ড তুমি চাইলে ওই গ্রুপের ভিতরে ঢুকে অ্যাডজাস্ট করতে পারবে না। সো এই টাইপের প্রবলেমগুলো আছে। সো রেজাল্ট করার জন্য যেই তোমার একটা মানে ভালো এনভায়রনমেন্ট দরকার, ইউনিভার্সিটিতে এই জিনিসটা আরো বেশি টক্সিক। সো যার কারণে হয় কি, যে তোমার যদি রেজাল্ট ভালো করতে হয়, তোমাকেই হাইলি ডেডিকেটেড হয়ে অ্যাটেন্ডেন্স ভালো করে দিতে হবে, প্রত্যেকটা জিনিসপত্র ট্র্যাক করতে হবে, কোন টিচার কি বলছে সেটা জানতে হবে, সিটির মার্ক ভালো করতে হবে, টার্ম ফাইনাল ভালো করতে হবে। সো প্রত্যেকটা জিনিস একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকেই মেনটেন করতে হবে। এখন দেখা যাচ্ছে যে তুমি ফার্স্ট ইয়ারে তোমার হাইয়েস্ট পরিমাণে ইফোর্ট দিয়ে 1-1 ট্রাই করলা, করে তুমি তোমার হাইয়েস্ট ইফোর্ট দিছো, তারপরেও তুমি মাত্র 3.5 পাইছো। তুমি চিন্তা করলা যে তুমি হাইয়েস্ট ইফোর্ট দিছো, 3.5 পাইছো, ব্যাড লাক ছিল, পরেরটাই ট্রাই করে দেখি। তুমি 1-2তেও হাইয়েস্ট ইফোর্ট দিয়ে 3.5 থেকে 3.45 পাইছো, বুঝবা জিনিসটা। তারপরে তুমি 2-1 ইফোর্ট দিছো, 2-1 ইফোর্ট দিয়েও তুমি কাছাকাছি 3.5 পাইছো। একটা জিনিস খেয়াল করো, তুমি যে রেজাল্টটা করতেছো, এটা না ভাইয়া এভারেজ রেজাল্ট।
এইটা তুমি হাইয়েস্ট ইফোর্ট দিয়েও এভারেজ রেজাল্ট করতেছো, তার মানে তোমার ইউনিভার্সিটির রেজাল্টের সাথে অ্যাডজাস্টমেন্ট ভালো না, তুমি হাইয়েস্ট ইফোর্ট দিচ্ছ তারপর অ্যাডজাস্টমেন্ট ভালো না। বাট তোমার যদি এরকম হইতো, তুমি তোমার হাইয়েস্ট ইফোর্ট দিয়েই রেজাল্টটা কোর্স হচ্ছে 3.8, পরেরটায় হাইয়েস্ট ইফোর্ট দিয়ে 3.78, পরেরটায় হাইয়েস্ট ইফোর্ট দিয়ে 3.9, তার মানে কি তুমি অ্যাডজাস্টমেন্ট করে ফেলছো, তুমি ট্রিকটা ধরে ফেলছো। সো তোমার হাইয়েস্ট ইফোর্ট দিয়েও যখন উঠতেছে না, তার মানে তুমি ট্রিকটা ধরতে পারতেছো না। সো তোমার আমার মতে এই জায়গাতে রেজাল্ট যেহেতু তুমি ধরতে পারতেছো না, এই জিনিসে তোমার হাইয়েস্ট পরিমাণ ফোকাস দেওয়ার দরকার নাই। তখন তোমার ফোকাসের সাইকেলটা একটু চেঞ্জ করো। ব্যাপারটা কি? ব্যাপারটা হইতেছে, ধরো এইটা তোমার ব্রেন, এটা তোমার ব্রেন। সো দেখো এই ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটির 100% যদি তুমি রেজাল্টে ফোকাস করো, তাহলে তুমি শুধু 4 বছরের রেজাল্টই করবে, আর কিছু কিন্তু করতে পারবা না। এখন তুমি যদি চিন্তা করো যে 100% না, আমি এর 50% রেজাল্টে ফোকাস করব, আর 50% আমি কিসে দিব? আমি অন্য স্কিল ডেভেলপমেন্টে দিব। তাহলে এই 50% দেখা যাচ্ছে যে ফোকাস করার কারণে তোমার রেজাল্ট 3.5 হয়তো হবে না, 3.4 হবে, ঠিক আছে? কিন্তু তুমি পাশাপাশি আরো ফার্স্ট ইয়ারে তোমার 2-1-এ যে 2টা স্কিল শিখবা, 2-2-তে আরো 2টা স্কিল শিখবা, 3-1-এ আরো 2টা স্কিল শিখবা, 3-2-তে আরো 2টা স্কিল শিখবা। এভাবে শিখতে শিখতে তুমি যখন পাস করে যাবা, তুমি যখন 10টা স্কিল পারো, সো তোমার রেজাল্টও 3.4 বা 3.5, আবার তুমি 10টা স্কিল পারো, অর্থাৎ তোমার এভারেজ রেজাল্ট অ্যান্ড এভারেজ স্কিল দুইটা মিলায় তুমি কিন্তু একজন কম্প্যাক্ট সাকসেসফুল পারসন, অ্যান্ড তুমি যেখানেই যাবা নিজেকে সেল করতে পারবা। সো তুমি যদি দেখো যে তুমি হাইয়েস্ট পরিমাণ এফোর্ট দিও রেজাল্ট ভালো করতেছো না, তখন তোমার এই ফোকাসটা পরিপূর্ণভাবে রেজাল্টে না দিয়ে রেজাল্ট প্লাস স্কিল দুইটাতে দিতে হবে। তুমি যদি হাইয়েস্ট পরিমাণ এফোর্ট দিও রেজাল্ট খারাপ করেন, তারপরেও ওই একটাতেই ফোকাস থাকো, দেন ইউ আর ইন এ রেজাল্ট ট্র্যাপ। তুমি রেজাল্ট ভালো করতে পারতেছো না, তারপরে তুমি তোমার নিজের স্ট্রেংথ অ্যানালাইসিস না করে ওই ট্র্যাপের ভিতর ফেসে ওইটার ভিতরেই ঢুকে আসো, ঠিক আছে? কারণ তুমি ভালো করতে পারতেছো না, তো তোমার ওই দিকে ফোকাস দিয়ে তো লাভ নাই। এবার দেখো, যদি তুমি ভালো করতে পারো, দেন তুমি একদম হাইয়েস্ট পরিমাণ এফোর্ট দাও, বিকজ দেয়ার ইজ এ চান্স তুমি এই রেজাল্টটা ভালো করে এই রেজাল্ট নিয়ে তুমি ওই ইউনিভার্সিটির টিচার হয়ে যাবা, কিংবা অন্য কোনো ইউনিভার্সিটির টিচার হবা, কিংবা দেশের বাইরে অ্যাপ্লাই করে সেখানে ভালো কিছু করবা। সো ওইটাতে তোমার একটা ভালো চান্স থাকে, প্রবাবিলিটি থাকে। বাট বিকজ তুমি ওই মেম্বারের কোনো না, কেউ না, এবং ওই তুমি যেহেতু 2-3টা সেমিস্টার রেজাল্ট অনেক খারাপ করছো, 5-এর কাছাকাছি, তুমি ওই ক্লাবে আর যাইতেও পারবে না। সো ওই জায়গাতে এফোর্ট দেওয়ার কোনো দরকার নাই, তোমাকে স্কিল প্লাস সিজি দুইটাতে এফোর্ট দিতে হবে। এবার দেখো, যেই মানুষটা অলরেডি ফার্স্ট ইয়ারে এফোর্ট না দেওয়ার কারণে 3.5 থেকে অনেক নামাই ফেলছে, 3.3, 3.4 এই টাইপের রেজাল্ট করছে, তার কি করা উচিত? তারও রেজাল্ট এই জায়গাতে এই রেঞ্জে ধরে রাখার জন্য চেষ্টা করা উচিত, পাশাপাশি স্কিলের দিকে যাওয়া উচিত, ঠিক আছে? কিছু কিছু মানুষ আবার কি করে, রেজাল্টকে একদমই 0 করে দিয়ে 3 এর নিচে নেমে চলে আসে অ্যান্ড শুধুমাত্র স্কিলে ফোকাস করে। এই জায়গাতে রিস্ক যেটা হয়, তুমি যদি হাইলি স্কিল হও তাহলে রেজাল্ট কেউ তোমাকে জিজ্ঞেস করবে না, বাট তুমি যদি হাইলি স্কিল না হও, তাহলে তুমি দেখা যাবে কি তোমার স্কিলও নাই, আবার রেজাল্টও এত খারাপ যে তুমি 90% জায়গাতে তোমার লাইফে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারতেছো না। সো ইটস এ রিস্ক। সো তুমি রেজাল্ট ট্র্যাপে ফাঁসবা না। 2 ধরনের ট্র্যাপ, একটা হচ্ছে হাইয়েস্ট পরিমাণ রেজাল্ট করার ট্র্যাপ, একটা হচ্ছে আমি রেজাল্ট করবোই না, এটাও একটা ট্র্যাপ। সো তোমাকে কি করতে হবে, যতটা ব্যালেন্স করা যায়, তার পাশাপাশি যদি রেজাল্ট তোমার সাথে কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট না হয়, তাহলে দেন তুমি ব্যাকআপ প্ল্যান করো, যে কয়টা পারো ব্যাকআপ প্ল্যান করো, স্কিল শিখো, তোমার সাথে যে জিনিসটা সবচেয়ে দ্রুত শেখা বা অ্যাডজাস্টমেন্ট হয় ওই জিনিসটা শেখার চেষ্টা করো। সো এটা একটা ট্র্যাপ, যেটা থেকে তোমাকে সাবধান থাকতে হবে। এরপর আসো থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে ক্লাব ট্র্যাপ। ইউনিভার্সিটিতে যে দেখবা ক্লাবিং অনেক বড় একটা ফ্যাক্ট। ফার্স্ট ইয়ারের শেষে যে ক্লাবের রিক্রুটমেন্ট হবে, সেকেন্ড ইয়ার থেকে তুমি ক্লাবের কালচারের সাথে জড়ায় যাবা, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তুমি একদম ক্লাবের ডেডিকেটেড মেম্বার হয়ে যাবা, কারণ ক্লাব তোমাকে প্রেসিডেন্ট বানাবে, ক্লাব তোমাকে অমুক বানাবে, ক্লাব তোমাকে তমুক বানাবে, ঠিক আছে? ক্লাবিংয়ে অনেক বেশি জড়িয়ে যাবা। এই জায়গাতে আমি বলবো যে প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্লাব অ্যান্ড ক্লাব কালচার আলাদা। যদি কোনো একটা ইউনিভার্সিটির ক্লাব তোমাকে অনেক স্কিলড হইতে হেল্প করে, দেন এখানে টাইম দাও। যদি কোনো একটা ইউনিভার্সিটির ক্লাবের কালচার এমন হয় যেখানে তুমি অনেক প্রোডাক্টিভ মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতেছো, তাহলে এখানে টাইম দাও। যদি কোনো একটা ইউনিভার্সিটির ক্লাব কালচার এরকম হয় যেখানে প্রতিনিয়ত তুমি নতুন নতুন চ্যালেঞ্জেস ফেস করতেছো অ্যান্ড সেখানে তুমি অনেক কিছু শিখতেছো, যেখানে তোমার নেটওয়ার্কিং অনেক ভালো হচ্ছে, দেন এখানে টাইম দাও। অনেক ইউনিভার্সিটিতে ক্লাব এরকম আছে জাস্ট নামে ক্লাব,
নামে ক্লাব, প্রোডাক্টিভ কাজ কাম হয় না, ক্লাবে থাকতে হয় যে বড় ভাইদের সাথে একটু চাটাচাটি করতে হয়, একটু দেখা সাক্ষাৎ করতে হয়, একটু তোষামোদ করতে হয়, মাঝে মাঝে করতে হয়, অ্যান্ড প্রতিদিন যে ক্লাব রুমে যে বসে বসে আড্ডা দিতে হয়। সো এই টাইপের যদি ক্লাব হয় অ্যান্ড কালচার যদি এরকম হয় অ্যান্ড তোমার যদি আগ্রহ থাকে তুমি ক্লাবের প্রেসিডেন্ট হবা, মাথায় রাখবা ক্লাবে যদি 50 জন মেম্বার থাকে, 50 জন মেম্বার থাকে, প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি হবে হচ্ছে একজন অ্যান্ড বিলিভ মি ফাইনাল ইয়ারে যখন এই দুজন সিলেক্ট হবে, এই দুইজনই হাইয়েস্ট পরিমাণ ফুটেজ পাবে, বাকি 48 জন এরা নাই। এই 48 জনের ভিতর যদি 20 জনও ওই তোমার কম্পিটিটর হয় সেক্রেটারি অ্যান্ড তোমার হচ্ছে যে প্রেসিডেন্টের জন্য, 20 জন যেই টাইমটা দিছে এই টাইমটা অকারণ। সো ক্লাবিং শুধুমাত্র ক্লাবের প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি হওয়ার জন্য করো না। ক্লাব যদি তোমাকে আসলেই স্কিল শেখায়, ক্লাব যদি তোমাকে আসলেই তোমার সেলফ ইমপ্রুভমেন্টে হেল্প করে, ক্লাব যদি তোমাকে অন্যরকম একটা মানুষ তৈরি করে, দেন তোমার হাইয়েস্ট পরিমাণ টাইম তুমি ওই ক্লাবে দাও। জাস্ট তুমি ওই ক্লাবের প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি, এবং সেইটার একটা তোমার ব্র্যান্ডিং দিবে, তুমি নামের পাশে অ্যাড করতে পারবা, ফেসবুক প্রোফাইলে অ্যাড করতে পারবা, তোমার ভারী একটা ভাব আসবে। এইটার জন্য তুমি তোমার টাইমটা হুদাই এখানে নষ্ট করো না। যেই টাইমটা তুমি এখানে দিবা সেই টাইমটা তুমি এখন অনলাইনে 1000টা স্কিল শেখার প্ল্যাটফর্ম পাবা, যেখানে টাইম দিলে তুমি একজন স্কিল মানুষ হিসেবে তৈরি হবা, যেই স্কিলগুলো ব্যবহার করে ইন ফিউচার তুমি একজন ব্যবসায়ী হইতে পারো, তুমি অনেক কিছু করতে পারো। সো এই যে ট্র্যাপটা আছে এটাই ঢুকো না। ইউনিভার্সিটিতে একটা তোমার হচ্ছে আমার ক্যাম্পাসে ধরো 600 স্টুডেন্টের ভিতরে আমি মিনিমাম 150 থেকে 200 স্টুডেন্টকে দেখছি প্রতি ব্যাচ থেকে যারা ক্লাব ট্র্যাপে ফেসে গেছে অ্যান্ড ক্লাবে হিউজ পরিমাণ টাইম দিয়ে পার্সোনাল টাইমগুলো এমনভাবে ওয়েস্ট করে যে খুবই বাজে লাগে। অ্যান্ড এই 150 থেকে 200 জনের ভিতরে 8টা ক্লাবে প্রেসিডেন্ট সেক্রেটারি হয় হচ্ছে 16 জন, 7টা ক্লাবে প্রেসিডেন্ট সেক্রেটারি হয় হচ্ছে 7 জন। তাহলে মাত্র 7 জন 16 জন হচ্ছে ওই ফুটেজটা পায়, নামের সাথে লাগাইতে পারে, বাকি প্রত্যেকটা মানুষের টাইম বরবাদ হুদায়। অ্যান্ড এটাও দেখছি প্রত্যেকটা ক্লাবের ফাইনাল ইয়ারে এসে যখন ক্লাবের তোমার এক্সিকিউটিভ কমিটি দেয় সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়। কন্ট্রোভার্সি কাদের ভিতরে হয়? ফাইনাল ইয়ার আর তার ইমিডিয়েট জুনিয়র ইয়ার, এই দুইটা ব্যাচ জাজ করতে পারে যে আচ্ছা এ হইল ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি, এ কি ডিজার্ভ করে, হুদায় এই ক্লাবে তো পলিটিক্স হয়। এই ধরনের জাজমেন্ট আসবেই, কারণ ওখানে ঝামেলা আছে। ঠিক আছে? সো ক্লাব কালচার, ক্লাব ট্র্যাপ, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। ক্লাব তুমি তখনই করবা যখন ওই ক্লাবের তোমার যেই টাইমটা তুমি দিবা সেই টাইমটা আসলেই মিনিংফুল, ওই টাইমটা আসলেই তোমার লাইফে ইমপ্রুভমেন্ট আনবে। সাপোজ ধরো একটা ক্লাব প্রতিনিয়ত হচ্ছে তোমার ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতেছে, ওয়ার্কশপে বাইরে থেকে বড় বড় গেস্ট আনতেছে, তারা এসে তাদের হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে। ক্লাবের মাধ্যমে তুমি বড় বড় মানুষের সাথে সরাসরি মিট করার সুযোগ পাচ্ছ। সো এটা একটা অনেক বড় সুবিধা না? সো এই সুবিধাগুলো তুমি যদি পাও ক্লাব থেকে তাহলে গো ফর ইট, দেখো। বাট তুমি যদি দেখো একটা ক্লাবে তুমি হুদায় আসছো জাস্ট যে টাইম ওয়েস্ট করো, তাহলে যেও না। আমি অনেককে দেখছি নামে ক্লাব, কিছুই করে না, ঠিক আছে, কিন্তু সারাদিন ক্লাবের চাটাচাটি করে। সো চাটাচাটি ইজ নট এ গুড থিং। হ্যাঁ, চাটাচাটি আগে তো পলিটিক্যাল ক্লাব ছিল অনেক বেশি, অ্যান্ড পলিটিক্যাল ক্লাবে আরও বেশি চাটাচাটি হয়। চাটলে এক্সিকিউটিভ কমিটিতে আসা যায়, এই পদ পাওয়া যায়, ওই পদ পাওয়া যায়। ঠিক আছে, আমাকে যেমন পলিটিক্সে ইনভলভ করার জন্য কিছু ক্লাবে আমার নাম অটোমেটিক ঢুকাই দিছে, আমি জানিও না ওই ক্লাব আমার নাম ঢুকাই দিছে। কারা দিছে? ওই পলিটিক্যাল যেই ভাইগুলো আমাকে চায় আমি পলিটিক্স করি, তারা ঢুকাই দিছে যাতে আমি ওই ক্লাবে পোস্ট পাইছি বলে এর টেম্পটেশন বলে, বুঝছো, টেম্পটেশন, এর লোভে আমি ওদের সাথে যে এবার চাটাচাটি শুরু করি। অ্যান্ড আমাকে কোন সেক্রেটারি বানাই দিছিল, অফিস সেক্রেটারি কি জানি বানাই দিছিল না, আমি যাতে যাই। সেগুলো একটা টেম্পটেশন। এগুলোতে যদি ঢুকো, আমি আমার লাইফে আমি হলে থাকছি একদিন হলে থাকছেন, একদিন হলে থাকার পরে আমি বুঝছি এই জায়গাতে যদি থাকি তাহলে আমি যেই মানুষটা হইতে চাই সেই মানুষটা আমি হইতে পারবো না। ইন্টারলি আমার পুরা হ্যাবিট অ্যান্ড আমার বিহেভিয়ার, আমার ইথিক্স, নৈতিকতা, ক্যারেক্টারকে চেঞ্জ করে দিবে এই হল লাইফ। সো আমি একদিন হলে থাকার পর আমি তওবা করছি আমি আর হলে যাবো না। আমি ঢাকা শহরে প্রথম 3 বছর প্রতি মাসে 4,500 টাকা করে রুম ভাড়া দিয়ে থাকছি। একটা সিটের ভাড়া, রুম ভাড়া একটা সিট, মানে এক রুমের ভাড়া 9,000, 4,500 হচ্ছে আমার এক সিটের ভাড়া, আমি দিয়ে থাকছি। পরে হচ্ছে একটা ফুল রুম নিয়ে একা থাকতাম, তখন হচ্ছে আমার স্টুডিওটা প্রথম একদম ফুল রেডি হয়, তখন আমার 11,000 টাকা এক রুমের ভাড়া দেওয়া লাগতো। এখন যেখানে থাকি একটা পুরো বাসা নিয়ে থাকি, এটা আমার 15,000 টাকা বাসা ভাড়া দেওয়া লাগে। সো তখন থেকে আমি হচ্ছে যে ওই বাইরে থাকি, অ্যান্ড আমি এই টাকাটা এফোর্ড, এই 4,500 কিন্তু হল লাইফে টোটাল মাসের খরচ চলে যায়।
টোটাল মাসের খরচ 4,500 থেকে 5,000 চলে যায় হলে যদি তুমি থাকো, ঠিক আছে। আর তুমি বাইরে যে 4,500 টাকা শুধু রুম ভাড়া দিতেছো, সো ইউ হ্যাভ টু মানে চিন্তা করতে হবে যে আসলে কতটা রিস্কি ডিসিশন ঢাকা শহরে। কারণ তুমি বুঝতে পারছো যে টিউশনে তুমি টাইম না দাও, এটা না হোক। সো তোমাকে ওই ট্র্যাপগুলো থেকে বেরোইতে হবে যে তুমি কোন ট্র্যাপে গেলে তুমি কি কি হারাবা। সো আসো ক্লাব ট্র্যাপের পরে পরের পয়েন্টে আসি। পরের ট্র্যাপ হচ্ছে সার্কেল ট্র্যাপ। সার্কেল ট্র্যাপ মিনস কি? সার্কেল হচ্ছে কমফোর্ট জোন থেকে হয়। কমফোর্ট জোন ব্যাপারটা কি? তুমি ইউনিভার্সিটিতে আসবা, এসে দেখবা তোমার একটা নির্দিষ্ট কমফোর্ট জোন আছে। যে মানুষটা ফুটবল পছন্দ করে তার সাথে তোমার যদি আইডিওলজি মিলে যায়, তোমার আস্তে আস্তে তার সাথে ফ্রেন্ডশিপ তৈরি হবে। যে তোমার সাথে তুমি ধরো হচ্ছে যে ক্রিকেট পছন্দ করো, তো যারা যারা ক্রিকেট খেলে তাদের সাথে তুমি আস্তে আস্তে আইডিওলজি মিলে যাওয়ার কারণে তাদের সাথে থাকবা এবং ওই বলয়ে আস্তে 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 জড়ায় যাবে, ওই বলয় থেকে বের হইতে চাইবা না। সো যদি এইভাবে তুমি একটা আনপ্রোডাক্টিভ সার্কেলে ঢুকে যাও, আনপ্রোডাক্টিভ সার্কেল বলতে কি বুঝাচ্ছি? যারা প্রচুর পরিমাণে অলসতায় সময় কাটায়, কিছু করতে ইচ্ছা করে না, বরং কিছু করার কথা বললে আরো বলে ভাই থাক, পরে করবো না, দেখবো না, ঠিক আছে। সো এই টাইপের ট্র্যাপে যদি ফেসে যাও, সার্কেল ট্র্যাপ, তাহলে তোমার 4 বছর একদম পুরা অলসতায় কাটবে, কিছুই করবো না। তুমি যদি কোনো টক্সিক এনভায়রনমেন্টে একবার পড়ে যাও, যেখানে শুধুমাত্র অন্যকে নিয়ে সমালোচনা হয়, এবং এই টাইপের এনভায়রনমেন্টে পড়ে যাও, তাহলে দেখবা তুমি এত পরিমাণে টক্সিসিটি প্র্যাকটিস করতেছো এবং শুনতেছো, তুমি খালি সারাদিন ওগুলাই করো অ্যান্ড তুমি কোনো প্রোডাক্টিভ কাজের ভিতরে মন দিতে পারবে না। এবং ইভেন তুমি জানবাও না যে তুমি একজন প্রোডাক্টিভ মানুষ না, তুমি মনে করবা এরকমই লাইফ, এভাবেই যায়। তুমি যদি অনেক বেশি কি বলে বাচক টাইপের মানুষ, প্রচুর বকে, দেখবা ক্লাসরুমে কিছু প্লাবান থাকবে 4-5 জনের গ্যাং, সারাদিন বকতি আছে। প্রথমে ফুটবল নিয়ে বকবে, তারপরে ক্রিকেট নিয়ে বকবে, তারপরে অমুকের পার্সোনাল লাইফ নিয়ে বকবে, তারপরে এটা নিয়ে বকবে, সেটা নিয়ে বকবে, সারাদিন বকতে আছে। ওদের বকার ঠেলায় তুমি ক্লাসরুমে বিরক্ত হয়ে যাবা, এরকম কিছু প্লাবান তুমি পাবা। এই টাইপের সার্কেলে যদি পড়ে যাও, তুমি তোমার এনার্জির প্রায় 90% তুমি ওদের ওই সার্কেলে শুনতে অথবা বলতে নষ্ট করে ফেলবা, অ্যান্ড তুমি জানতেও পারবা না যে তুমি এই ট্র্যাপে ফেসে আসো, অ্যান্ড তোমার এনার্জির একটা হিউজ পরিমাণ জিনিসপত্র এই ট্র্যাপে চলে যাচ্ছে, অ্যান্ড ইউ আর ইন ভেইন। তুমি লাস্টে 4th ইয়ারে যেয়ে দেখবা যে তুমি একদম লবডঙ্গা শূন্যই বসে আসো, তোমার একটা অ্যাভারেজ রেজাল্ট, এই অ্যাভারেজ রেজাল্ট নিয়ে কোথাও তোমাকে কেউ অ্যাকসেপ্ট করতেছে না, তোমার কোনো লার্নিংস নাই, তোমার কোনো বলার মতো স্টোরি নাই, তোমার হচ্ছে যে সব দিক দিয়েই তুমি ডাউনে আসো। সো যদি এই ধরনের ঝামেলায় পড়ো, দেন বি আওয়ার, এই ধরনের সার্কেল থেকে বের হয়ে একটা সার্কেল তৈরি করো। দ্য সার্কেল ইজ প্রোডাক্টিভ। যেমন দেখো এই জায়গাতে আমি যে ছবিটা দিছি, এরা হচ্ছে ছেলে মেয়ে উভয় একটা সার্কেল তৈরি করছে, এটা হচ্ছে গসিপ করা সার্কেল, ঠিক আছে। এরা খালি বিভিন্ন সময় একজন আরেকজনকে ট্রিট দেওয়ার জন্য এই জায়গা থেকে ওই জায়গায় যায়, ওই জায়গা থেকে ওই জায়গায় যায়, খালি গসিপই করে, অন্যকে নিয়ে ব্যাকবাইট করে। প্রোডাক্টিভ সার্কেল না। সো একটা প্রোডাক্টিভ সার্কেলে যাও যারা স্কিল ডেভেলপমেন্টে একজন আরেকজনকে হেল্প করে। 4-5 জনের ভিতরে কেউ ফটোশপ পারে, কেউ ইলাস্ট্রেটর পারে, কেউ প্রেজেন্টেশনে ভালো, কেউ কথাবার্তা সুন্দর বলে। এক একজনের এক একটা স্কিল আছে, অ্যান্ড একজন একজনকে স্কিলগুলো শিখতে হেল্প করে। প্রতি মাসেই কারো না কোনো টার্গেট আছে, ঠিক আছে। এই টাইপের সার্কেলগুলোতে তুমি আরেকজনের ইমপ্রুভমেন্ট দেখে ইনফ্লুয়েসড হবা যে না আমিও কিছু একটা করি, ঠিক আছে। একজন মানুষ তার যদি জীবনে অনেক ইমপ্রুভ করে, তোমার চোখের সামনে করলে তোমার ভিতরে একটু হলেও মনে হবে যে না আমিও করি কিছু একটা আমারও করা দরকার। ছেলেটা করতেছে লাইফে, তাই সে একটা মিনিংফুল কাজ করতেছে, আমারও একটা মিনিংফুল কিছু করা দরকার। সো এই টাইপের মানুষ বা সার্কেল তৈরি করো, অ্যান্ড কোনো রকম টক্সিক, অলস, বাচক এই টাইপের সার্কেলে ট্র্যাপে ফেসে যেও না। যদি এই ট্র্যাপে কেউ ফেসে থাকো 2nd ইয়ার 3rd ইয়ারে, অবশ্যই এখান থেকে বের হয়ে নিজেকে একটা প্রোডাক্টিভ সাইকেলে নিয়ে আসো। ওকে, গ্রেট। এরপরে আসা হচ্ছে সিনিয়র ট্র্যাপ। এইটা যখন পলিটিক্যাল এনভায়রনমেন্ট ছিল তখন বেশি ছিল, এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে পলিটিক্স নিষিদ্ধ হয়ে গেছে, কোথাও পলিটিক্যাল এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে। এখন পলিটিক্যাল সবাই অনেক হেট করতেছে। এখন জেনারেল স্টুডেন্টগুলা অনেক বেশি তোমার কি বলে ভোকাল, যারা পলিটিক্যাল পারসন তারা এখন অতটা ভোকাল পজিশনে নাই, ফলে এই সিনিয়র ট্র্যাপটা নাই। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সিনিয়র ট্র্যাপটা এরকম ছিল, এ হচ্ছে 2nd ইয়ারে পড়ে, তার উপরে 3rd ইয়ারের একজন আছে, তার উপরে 4th ইয়ারের একজন আছে, আর এ হচ্ছে মদন 1st ইয়ার। সো 4th ইয়ারের ভাইয়ের রুমে আজকে বিড়ি লাগবে। সো ও কি করবে, 3rd ইয়ারের একটা ফোন দিবে, এই আমার রুমে বিড়ি লাগবে নিয়ে আয়। 3rd ইয়ার 2nd ইয়ারে ফোন দিবে, 2nd ইয়ার 1st ইয়ারে ফোন দিবে, ঠিক আছে। 4th ইয়ারের কোনো এক গার্লফ্রেন্ড, তার জন্য কিছু একটা কেনা লাগবে, বা গার্লফ্রেন্ড কোনো একটা কিছু অর্ডার করছে। সো সেই অর্ডারটা তোমার হচ্ছে কোনো এক জায়গা থেকে রিসিভ করা লাগবে, ও
তার ইমিডিয়েট জুনিয়রে ফোন দিবে, এই আমার তো এটা লাগবে, এটা করে দিত। ও সেকেন্ড ইয়ারে ফোন দিবে, ও ফার্স্ট ইয়ারে নিয়ে ঢাকার এক মাথা থেকে আরেক মাথায় পাঠাবে, ওরে নিয়ে নিয়ে এই সব করাবে। সো এগুলা হয়। দেখো এটা একটা চেইন অফ কমান্ড বলে এটাকে, সিনিয়র ট্র্যাপে। সো তুমি যদি এরকম কোনো সিনিয়রের ট্র্যাপে ফেসে যাও যারা আসলে প্রচুর পরিমাণে মাদক সেবন করে, প্রচুর পরিমাণে পলিটিক্যাল, প্রচুর পরিমাণে আড্ডা দিতে পছন্দ করে, প্রচুর পরিমাণে এখান থেকে সেখান, এখান থেকে ওখান, তাহলে ভাই তোমার কষ্ট আছে জীবনে। তুমি এর ভিতর থেকে আমি আমার কিছু বন্ধুকে এই ট্র্যাপে ফাঁসতে দেখছি, এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড তারা তাদের লাইফের হিউজ পরিমাণ টাইম নষ্ট করছে। আমাকেও কয়েকবার টানার জন্য ট্রাই করা হয়েছিল, বাট আমি হচ্ছে একজন এমন পার্সোনালিটির মানুষ, আমি না অন্যের অধীনে বা অন্যের এই ধরনের দাসত্ব করতে পছন্দ করি না। ইভেন আমি চাকরি বাকরির ক্ষেত্রেও, প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমি যখন চুজ করি, তখন কোনো প্রতিষ্ঠান যদি আমাকে অ্যাজ এ টিচার দাস হিসেবে বা ওই দাসত্ব টাইপ মেন্টালিটি নিয়ে আমাকে ট্রিট করে, আই এম নট কমফোর্টেবল উইথ দিস অর দ্যাট এনভায়রনমেন্ট। সো আমি ওই টাইপের এনভায়রনমেন্টে একদমই কমফোর্টেবল না। আমি যত দ্রুত সম্ভব ওই লিডার বা ওই পার্সোনা বা ওই তোমার কোম্পানি থেকে বেরিয়ে চলে আসবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার একদম ব্যক্তিগত। মানে তুমি খেয়াল করে দেখবা আমার গ্র্যাপে অনেকগুলা কোম্পানি আমি চেঞ্জ করছি। সো অনেক কোম্পানি চেঞ্জ করার পিছনে অনেক রিজন আছে, সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা যেতে পারে। বাট অ্যাজ মার্কেটে অনেক ব্র্যান্ড আছে, সে সমস্ত ব্র্যান্ড নিয়ে কথা বললে তাদের ব্র্যান্ড ভ্যালু ঝামেলা হবে অ্যান্ড তারা আমার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিতে পারে। সো এগুলো নিয়ে ওপেনলি কথা বলা যায় না। বাট তুমি কাজ করতে যে বুঝবা যে আসলে এই ব্র্যান্ডের কি ঝামেলা আছে, এই ব্র্যান্ডের কি প্রবলেম আছে, এই ব্র্যান্ডের আরও কতটা ইমপ্রুভমেন্ট করা যায়। সো কাজ না করলে বুঝবা না। অ্যান্ড এই দাসত্ব টাইপ এনভায়রনমেন্ট হয় না। সো সিনিয়রদের দাসত্ব, এটা কিন্তু ইউনিভার্সিটির একটা কমন সিনারিও, কমন ফিনোমেনা। তুমি যদি সিনিয়রদের দাসত্ব শুরু করো, দেন তুমি তোমার টাইমটা এতভাবে নষ্ট করে ফেলবা, খুবই বাজে একটা জিনিস। খেয়াল রাখবা যে তোমার সিনিয়র, ইমিডিয়েট সিনিয়র যে আছে, সে জাস্ট তোমার থেকে মাত্র 1 বছরের সিনিয়র। সে আহামরি তোমার থেকে অনেক বেশি কিছু জানে না, অনেক বেশি কিছু জানে না। সে জাস্ট ওই এনভায়রনমেন্ট অ্যান্ড কালচারে তোমার থেকে জাস্ট 1 বছর আগে আসছে, 1 বছরের অভিজ্ঞতা তার বেশি ওই এনভায়রনমেন্ট অ্যান্ড কালচারে। সো তুমি 1 বছর পরে আসছো, তুমি 1 বছর না 6 মাসের ভিতরে এনভায়রনমেন্ট অ্যান্ড কালচার ট্র্যাক করে ফেলতে পারবা। সো তুমি যদি তার ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি ট্র্যাক করো, যে সে কতটা স্কিল, কোন কোন সেক্টরে তার স্কিল আছে, দেন সে অনেক বেশি জানে। সে জাস্ট তোমার ইমিডিয়েট সিনিয়র, এই জন্য সে তোমার থেকে অনেক বেশি জানবে, অনেক বেশি বুঝবে, অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন হবে, অনেক বেশি তোমার চেয়ে গ্রেট হিউম্যান বিং। নট নেসেসারি, নট লাইক দ্যাট। বাট মাথায় রাখবা, তুমি যখন ফার্স্ট ইয়ারে যাবা, তোমার সাথে অনেক সিনিয়র এরকম সিনিয়রিটি দেখানো শুরু করবে যে সে তোমার থেকে অনেক বেশি জানে। তোমার প্রত্যেকটা মুভমেন্টে সে জ্ঞান দেওয়া শুরু করবে, সে তোমার প্রত্যেকটা ইয়া করা শুরু করবে। আমি তোমাকে একটা গল্প বলি। এরকম কয়েকজন সিনিয়র আমি দেখছি আমার সাথে এরকম করা শুরু করছে, প্রত্যেকটা জিনিস ইন্টারফেয়ার করা শুরু, এই তুমি এটা করো কেন, এই তুমি ওটা করো কেন, এই তুমি এটা, তুমি ওইটা। অ্যান্ড বড় ভাই কিছু বলতে পারি না, শুনি। বিলিভ মি, আমি হচ্ছে ফার্স্ট ইয়ারে স্ট্রাগল করে একটা মোটামুটি ভালো পজিশনে গেছি। সেকেন্ড ইয়ারে যে আমি হচ্ছে যে মোটামুটি স্ট্যাবলিশ হয়ে গেছি। থার্ড ইয়ারে এসে আমি ভালো ইনকাম করি। থার্ড ইয়ারে যখন আমি পড়ি, ওই সিনিয়র তখন পাশ করে বের হয়ে গেছে, চাকরি বাকরি করে। সো সে বিয়ে করবে, তার বিয়ের আগে আমার ফোন দিয়ে বলতেছে, মিল্টন আমার কিছু টাকা ধার দাও, আমার হচ্ছে এই ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। সো এই সিনিয়রই কিন্তু ইনিশিয়ালি আমার সাথে এত বেশি মানে সিনিয়রিটি দেখাইছে, জিনিসপত্রগুলো এরকম হয়েছে যে মনে হইতো যে মানে কত জানে, কত কি, কত এই সেই হ্যান ত্যান। সো এগুলো ঘটে ইউনিভার্সিটি লাইফে, এগুলো ঘটে। সো তোমার সিনিয়র তোমার থেকে অনেক বেশি কিছু জানে না, যাকে তাকে তুমি হচ্ছে যে তোমার সিনিয়র হিসেবে ওইভাবে ব্লাইন্ডলি ফলো করবা না, অ্যান্ড তোমার টাইমটাকে দিবা না। তোমার টাইম ইজ অলওয়েজ ভ্যালুয়েবল। সো তুমি তোমার সিনিয়র, যার কাছে টাইম দিলে তোমার প্রোডাক্টিভিটি বাড়বে, অনেক কিছু শিখবা, যে আসলে তোমাকে শেখাইতে পারে, এই টাইপের মানুষগুলোর কাছে যে তুমি নিজে থেকে অ্যাপ্রোচ করো। আরেকটা জিনিস খেয়াল রাখবা, সিনিয়রদের সাথে রিলেশন মেনটেনের ক্ষেত্রে সবসময় এই টাইপের সিনিয়রদের সাথে রিলেশন মেনটেন করার চেষ্টা করবা যাদের ভিতরে মাইন্ডসেট নেই তোমাকে ইউজ করার, আর তোমার ভিতরে যেন মাইন্ডসেট না থাকে যে ওই সিনিয়রকে ইউজ করবো। তার থেকে তুমি লার্নিংসগুলো দাও, তুমি নিজে থেকে লার্নিংসগুলো দাও যে ভাই এটা কীভাবে, এটা কীভাবে, এটা কীভাবে। বাট তুমি যদি ইউজ করো অ্যান্ড সে যদি তোমাকে ইউজ করে, উভয় পক্ষের এই মেন্টালিটি যদি একজন আরেকজন জেনে যায়, তাহলে ওই দিন থেকেই তোমার রিলেশনশিপ ব্রেক হবে। সাপোজ ধরো কোনো জুনিয়র যদি আমি বুঝি যে জুনিয়রটা আমাকে ইউজ করতেছে, তাহলে কিন্তু আমি তার সাথে রিলেশনশিপ রাখবো না, বা আমি তার সাথে ওই সিনিয়র জুনিয়রের বন্ডিংয়ে যাবো না, বা
আমি যদি কোনো একটা জুনিয়রকে ইউজ করি তাহলে ওই জুনিয়রের উচিত না সে নিয়মিত আমার সাথে কানেকশন রাখার। সো আমি জুনিয়রের ভালো চাই, জুনিয়র আমার ভালো চাই, এরকম বন্ডিং থাকবে। অ্যান্ড দুজনের ওই জায়গাটা থাকবে হচ্ছে একটা লার্নিংয়ের জায়গা, স্কিল এক্সচেঞ্জের জায়গা, এক্সপিরিয়েন্স এক্সচেঞ্জের জায়গা। তাহলে ওই বন্ডটা কোনো ট্র্যাপ না, ওটা তোমার লং টার্ম লাইফে কোনো ইফেক্ট ফেলবে না। সো এই ভিডিওটার পাশাপাশি তোমরা ইউনিভার্সিটি লাইফে কী কী স্কিল শিখতে পারো এগুলো নিয়ে কথা বলা যেতে পারে ইনশাল্লাহ। আমি ইউনিভার্সিটি লাইফে আমার নিজের হিউজ পরিমাণ টাইম স্কিল ডেভেলপমেন্টে ব্যয় করছি। অ্যান্ড আমাকে কখনো আমার রেজাল্ট জিজ্ঞেস করো না। ইউনিভার্সিটি লাইফের আমি সেকেন্ড ইয়ারে থাকতেই বুঝে গেছি যে আসলে যেই দিকে আমি ইফোর্ট দেওয়া শুরু করছি, আমি হাইয়েস্ট পরিমাণ ইফোর্ট দিয়েও আমি এই লেভেল ক্রস করতে পারবো না। সো এই জায়গাতে রেজাল্ট আমার জন্য না, বরঞ্চ আমি যদি আমার টাইপের জিনিসপত্রে ফোকাস করি তাহলে ওই জায়গাতে আমি খুব দ্রুত সময়ে পিক পয়েন্টে পৌঁছায় যেতে পারবো। অ্যান্ড ইটস প্রুভেন আমি খুব দ্রুত সময়ে পিক পয়েন্টে গেছি। আমার এজে যারা আছে তাদের চেয়ে বেশি গ্রো করছি অন্যান্য অনেকগুলো দিক দিয়ে। সো ওই জন্য আমি হচ্ছে রেজাল্টের ওই দিকটা স্যাক্রিফাইস করছি। অ্যান্ড ওটাকে আমি একটা নির্দিষ্ট লেভেলে মেনটেন করার ট্রাই করছি, একটা জায়গাতে ফ্রিজ রাখছি। ঠিক আমি এইটুকু পরিমাণ এফোর্ট দিব, যে এইটুকু পরিমাণ নিয়ে এইটুকু পরিমাণে আমি বের হবো। অ্যান্ড বাকি আমার যখন আমি বের হবো এগুলো আমার টোটাল সিভিতে দরকার। সো রেজাল্ট নিয়ে কোনো অ্যাডভাইস চাইবা না। ইউনিভার্সিটির রেজাল্ট নিয়ে, ইউনিভার্সিটির রেজাল্ট যেহেতু আমি ভালো করি নাই সেহেতু এই জায়গাতে অ্যাডভাইস দেওয়া ঠিক হবে না। আমি এসএসসি এইচএসসি অ্যাডমিশন এগুলোতে ভালো করছি, এগুলো নিয়ে অ্যাডভাইস দেওয়া ঠিক হবে। বাকি এখানে যদি তুমি পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কমিউনিকেশন স্কিলস ইচ অ্যান্ড এভরি সেক্টরে আমাকে প্রশ্ন করো, আই ক্যান গিভ ইউ লটস অফ অ্যাডভাইস। সো কমেন্ট সেকশনে জানাইতে পারো, ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে। অ্যান্ড আই গেস এই ভিডিওটা তোমার জন্য ভ্যালু ফর টাইম ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থেকো।